মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 12-এর প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে 8 নম্বর তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে। তো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 থেকে 18, প্রায় 4 বছর ধরে এই যুদ্ধ চলেছিল এবং 1919 সালে ভার্সাই যে সন্ধি হয়েছিল, ভার্সাই চুক্তি, ভার্সাই নগরীতে, তার মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়েছিল। ভার্সাই চুক্তি এর যে শর্তগুলো ছিল, যেগুলো এক প্রকার জোর করে জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, ফলে জার্মানির মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা কাজ করেছিল এবং হিটলার চাইছিল এই প্রতিশোধটা নেয়ার। তোমরা জানো যে জাতিসংঘ তৈরি হয়েছিল 1920 সালে। জাতিসংঘের কাজ ছিল যাতে করে আর কোনোদিন ভয়ঙ্কর যুদ্ধ না হয়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়। কিন্তু দেখা গেল যে জার্মানি, অর্থাৎ হিটলার, 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা ছিল প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ধ্বংসাত্মক। প্রথম বিশ্বযুদ্ধের এই 20 বছরের মাথায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়াতেই জাতিসংঘ বলে যে সংস্থা তৈরি হয়েছিল, জাতিসংঘ ব্যর্থতায় পর্যবসিত হলো। তোমাদের অধ্যায়ের নামটা মনে রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময় আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে কি কি ঘটনা আমাদের বিশ্বে ঘটেছিল, কিন্তু তা সত্ত্বেও তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই সিলেবাসটা তোমাদের দেয়া আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো যে শুরু হলো 1939 সালের 1 সেপ্টেম্বর, শেষ হলো 1945 সালের 2 সেপ্টেম্বর। ভয়ঙ্কর এই যুদ্ধে কয়েক লক্ষ মানুষের জীবনহানি ঘটে। সেই সঙ্গে হিরোশিমা এবং নাগাসাকি, জাপানের, তোমরা জানো জাপানের দুটো বড় শহর, সেখানে আমেরিকা পরমাণু বোমাও প্রয়োগ করে 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট। এইবার আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কি কি ঘটনা ঘটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো অলরেডি 1939 সালের 1 সেপ্টেম্বর স্টার্ট হয়ে গেছে। পৃথিবী দুটো সামরিক জোটে ভাগ হয়ে গেছে, মিত্র শক্তি এবং অক্ষ শক্তি। মিত্র শক্তির মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, উন্নত দেশগুলো। অন্যদিকে অক্ষ শক্তি ছিল জার্মানি, জাপান, স্পেন। এই সমস্ত দেশের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ ঘটছিল, সেই সময় পৃথিবীর কিছু শান্তিকামী মানুষ, শান্তিপ্রেমী মানুষ, তারা চাইছিল যত দ্রুত সম্ভব এই বিশ্বযুদ্ধের অবসান। এবং তোমরা জানলে যে জাতিসংঘ, যেটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মাধ্যমে তার যে কার্যকারিতা সেটা ব্যর্থ হয়ে গেছে। ফলে পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা শান্তি চায়, তারা চাইছিল জাতিসংঘের এই ব্যর্থতার কারণগুলো খুঁজতে, এবং তারা চেয়েছিল যে এই জাতিসংঘের থেকেও আরও একটা বড় প্রতিষ্ঠান গঠন করতে। তাই তারা যে সমস্ত কর্মসূচি নিয়েছিল, তার মধ্যে প্রথমটা হলো 1941 সালে, মানে যুদ্ধ চলছিল তৎকালীন সময়ে,
1941 সালে আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তারা দুজনে মিলে একটা চুক্তি স্বাক্ষর করে, যা ইতিহাসে আটলান্টিক চ্যাটার বা আটলান্টিক সনদ নামে পরিচিত। এরপর তারা পৃথিবীর তৎকালীন দিনের বিশিষ্ট যারা রাষ্ট্রনেতা তাদের সাথে মিলিত হয়ে মস্কো, কখনো ওয়াশিংটন, কখনো ডাম্বারটন ওকস, কখনো প্যারিস, বিভিন্ন জায়গায় সম্মেলন করতে থাকে একটাই লক্ষ্য, যাতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ হয়ে যায় এবং একটা বড় প্রতিষ্ঠান তৈরি হয় যার উদ্দেশ্য হবে যাতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হচ্ছে, যাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় তার চেষ্টা করা। এবং প্রতিষ্ঠান তারা তৈরিও করলো 1945 সালের 24শে অক্টোবর। তারা তৈরি করলো জাতিসংঘের থেকে আরও একটা বড় প্রতিষ্ঠান, তার নাম হলো জাতিপুঞ্জ বা বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জ, ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সংক্ষেপে ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে যখন যুদ্ধ শেষ হলো তখন মিত্রশক্তির অন্তর্ভুক্ত সোভিয়েত ইউনিয়ন, তোমরা জানো যে মিত্রশক্তির মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নই ছিল একমাত্র সমাজতান্ত্রিক দেশ, বাকিরা ছিল গণতান্ত্রিক দেশ। তাই মতাদর্শগত ভিত্তিতে সোভিয়েত ইউনিয়নের সাথে অন্য যে সমস্ত মিত্রশক্তি, মিত্রবর্গ, তাদের একটা বিরোধ প্রকাশ্যে না হলেও ভিতর ভিতর চলছিল। আর এটা প্রকাশ্যে আসে 1945-এর ইয়াল্টা সম্মেলন। সম্মেলনটা নামটা মনে রাখবে, তারিখটাও মনে রাখবে, 1945 সালের ইয়াল্টা সম্মেলন। এবং ওই একই বছর 1945 সালে পটসডাম বলে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের পরে সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে মিত্র শক্তি থেকে, মিত্র যে রাষ্ট্র ছিল সেখান থেকে ক্রমশ দূরে সরতে থাকে। এবং আমাদের সমগ্র বিশ্ব মতাদর্শগত ভিত্তিতে, কি মতাদর্শ? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে সমস্ত মিত্রবর্গ রাষ্ট্র ছিল তাদের নেতৃত্বে গঠিত হলো গণতান্ত্রিক রাষ্ট্রজোট বা পুঁজিবাদী রাষ্ট্রজোট। আর এর বিপরীতে ছিল সাম্যবাদী সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। এইভাবে পৃথিবীটা দুটো সামরিক শিবিরে না হলেও মতাদর্শগত ভিত্তিতে দুটি ভাগে ভাগ হয়ে। চুম্বকের, দণ্ডচুম্বকের তোমরা জানো, দণ্ডচুম্বকের দুটো মেরু থাকে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। ঠিক তেমনি পৃথিবীটাও যেন দুটো মেরুতে বিভক্ত হয়ে যায়। উত্তর মেরুতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্রজোট, আর দক্ষিণ মেরুতে থাকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কিছু সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই দুটো রাষ্ট্রজোটের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ না হলেও যুদ্ধের মতো যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ যখন তখন যুদ্ধ বেঁধে যেতে পারে, অথচ যুদ্ধ বাঁধছে না, যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ যুদ্ধ বন্ধ করার জন্য ইউএনও তৈরি হয়ে গেছে 1945-এর 24শে অক্টোবর। তাই যুদ্ধ না হয়েও যুদ্ধের মতো যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটাকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, প্রক্সি ওয়ার, স্নায়ু যুদ্ধ,
বিভিন্নভাবে যুদ্ধ না হয়ে যুদ্ধের মতো পরিস্থিতি। বার্নেট বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, বার্নেট, তিনি একে গরম যুদ্ধ বলেও অভিহিত করেছেন। আবার ফ্রিডম্যান এই যুদ্ধটাকে, অর্থাৎ যুদ্ধ না হয়েও যুদ্ধের মতো যে পরিস্থিতি, তাকে যুদ্ধের একটা নতুন কৌশল বলে অভিহিত করেছেন। যাই হোক, যুদ্ধ হচ্ছে না, যুদ্ধের মতো পরিস্থিতি। আর দণ্ডচুম্বকের মতোই পৃথিবীটা দুটো মেরুতে ভাগ হয়ে যায়। এই যে দুটো মেরুতে ভাগ হয়ে যাওয়া, যেটাকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে বলা হচ্ছে বাইপোলারেশন বা দ্বিমেরুকরণ, দুটো মেরুতে ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে দ্বিমেরুকরণ। আর তোমরা জানো যে দণ্ডচুম্বকের মাঝখানে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না। ঠিক তেমনি এই সময় বেশ কিছু রাষ্ট্র ছিল যারা কোনো জোটে যোগ দেয়নি, অর্থাৎ কোনো মতাদর্শের পক্ষপাতিত্ব করেনি। তারা কারা? ভারতবর্ষ সহ বেশ কিছু অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্র, যারা সবেমাত্র কোনো না কোনো উপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণ থেকে সবেমাত্র স্বাধীনতা লাভ করেছে। সেই রাষ্ট্রগুলো কোনো জোটে না যোগ দিয়ে তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকলো এবং নিজেদের উন্নয়ন নিজেরা ঘটালো, ঠিক চুম্বকের আবেশিত অঞ্চলের মতো। অর্থাৎ আবেশিত অঞ্চলে তোমরা জানো কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। ঠিক তেমনি তারা এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, অর্থাৎ সদ্য স্বাধীন রাষ্ট্রগুলো, কোনো জোটে যোগ না দিয়ে তারা নিজেদের উন্নয়ন নিজেরা করলো। এবং তাদের যে উন্নয়নের নতুন চিন্তা ভাবনা, যার পথিকৃৎ ছিল ভারতবর্ষ এবং তৎকালীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তারা নতুন যে উন্নয়নের আন্দোলন গড়ে তুলল তার নাম জোট নিরপেক্ষ আন্দোলন বা নির্জোট আন্দোলন। এ সম্পর্কে তোমাদের বিস্তারিত দ্বিতীয় দিনে আলোচনা করব। তো আজকে যেটা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীটা দুটো সামরিক জোটে মতাদর্শগত ভিত্তিতে ভাগ হলো, এবং এই মতাদর্শগত ভিত্তিতে যুদ্ধ না হয়েও যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হলো, যার নাম হলো স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। এর মধ্যে প্রথম বিশ্ব হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক বা পুঁজিবাদী রাষ্ট্রজোট, আর দ্বিতীয় বিশ্ব হলো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্রজোট। আর তৃতীয় বিশ্ব তোমাদের বললাম যে যারা সবেমাত্র কোনো না কোনো উপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি হয়ে সবে স্বাধীনতা লাভ করেছে, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, তারপরে তোমার পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার কিছু, লাওস, কম্বোডিয়া থেকে শুরু করে বেশ কিছু রাষ্ট্র যারা সবেমাত্র স্বাধীনতা লাভ করেছে, তারা হলো তৃতীয় বিশ্ব। এইভাবে পৃথিবীটা বিভিন্ন জোটে ভাগ হয়ে তাদের মধ্যে নতুন করে আবার এক অন্য ধরনের সম্পর্ক গড়ে উঠল। 1917 সালে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়, এবং সোভিয়েত ইউনিয়ন তৈরির মূলে ছিল সমাজতান্ত্রিক মতাদর্শের প্রভাব। সোভিয়েত ইউনিয়ন ছিল গণতান্ত্রিক যে রাষ্ট্র, এবং তার যে ধনতান্ত্রিক যে মতাদর্শ, সেগুলির বিরুদ্ধে তারা প্রথম থেকেই সরব ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণতান্ত্রিক মতাদর্শ সম্পন্ন মিত্রবর্গের সাথে এক প্রকার বাধ্য হয়ে তারা চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু এই যে মিত্র শক্তিবর্গের মধ্যে যে ফাটল, তাদের যে মতাদর্শ আলাদা, সেটা আরো বেশি সম্পর্কটা তিক্ত হয়ে ওঠে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে, যখন হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটো শহর, তোমরা জানো জাপানের দুটো বৃহত্তম শহর, যেখানে আমেরিকা লিটল বয় এবং ফ্যাটম্যান দুটো পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেদেরকে মহাশক্তিধর পরমাণু রাষ্ট্র হিসাবে নিজেদেরকে চিহ্নিত করতে চেয়েছিল।
সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন এই ঘটনাকে মেনে নিতে পারেনি। তাই গণতন্ত্রকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জোট গঠন করেছিল। তার মধ্যে অন্যতম ছিল কমিনফন, 1949 সালের কোমেকন, 1955 সালের ওয়ারশ প্যাক্ট। এই সমস্ত জোট তারা তৈরি করেছিল পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে নিয়ে, পূর্ব ইউরোপের সাম্যবাদী রাষ্ট্রগুলোকে নিয়ে। ঠিক তেমনি আমেরিকা যুক্তরাষ্ট্র তারা পশ্চিম ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি করেছিল বেশ কিছু রাষ্ট্রজোট। তার মধ্যে অন্যতম 1947 সালের সেন্ট্রো, 1949 সালের ন্যাটো। তোমরা জানো ন্যাটো খুব ইম্পর্টেন্ট, ন্যাটো থেকে কোশ্চেন আসতে পারে। ন্যাটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। এই সামরিক জোট এটা 1949 সালের 4 এপ্রিল তৈরি করেছিল আমেরিকা। এছাড়া সিয়াটো, এইভাবে বিভিন্ন জোট তারা গঠন করেছিল। ন্যাটোর পাল্টা জোট হিসাবে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল 1955 সালে ওয়ারশ প্যাক্ট। তো যাই হোক, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যেই মতাদর্শগত বিভিন্ন বিরোধের কারণে এই ধরনের রাষ্ট্রজোট গড়ে ওঠে, যেটা আমরা ঠান্ডা লড়াই নামে অভিহিত করছি, যা স্থায়ী হয়েছিল 1991 সাল পর্যন্ত। এই 1991 সাল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে, অর্থাৎ 1946 থেকে 91 সাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল ঠান্ডা লড়াই চলাকালীন সময়ে, সেগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তো যেটাকে আমরা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলছি, এই ঠান্ডা লড়াইয়ের কিন্তু উৎপত্তি হয়েছিল ইউরোপে। ঠান্ডা লড়াইয়ের প্রধান উৎপত্তি স্থল কিন্তু ইউরোপ থেকে আস্তে আস্তে এই লড়াই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই ঠান্ডা লড়াই কথাটা ব্যবহার করেছিলেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান, আর যিনি এই কথাটাকে জনপ্রিয় করে তুলেছিলেন বার্নার্ড বারুচ। তবে এই প্রশ্নের উত্তরটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। যদি তোমাদের এমসিকিউতে দুটো অপশানই থাকে, ওয়াল্টার লিপম্যান এবং বার্নার্ড বারুচ, ঠান্ডা লড়াই কথাটা প্রথম কে ব্যবহার করেন বা ঠান্ডা লড়াই কথাটা কে প্রয়োগ করেন, তখন তোমরা বার্নার্ড বারুচ লিখবে। আর যদি অপশানে শুধুমাত্র ওয়াল্টার লিপম্যান থাকে, তাহলে ওয়াল্টার লিপম্যানই লিখবে। এটা নিয়ে একটু বিতর্ক আছে। তো যাই হোক, এইভাবে ঠান্ডা লড়াই আস্তে আস্তে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে, যুদ্ধ না হয়ে যুদ্ধের মতো পরিস্থিতি। এবং এই ঠান্ডা লড়াইয়ের যে পর্যায়, এই পর্যায়টাকেও আমরা 5টা ভাগে ভাগ করে আলোচনা করব। ঠান্ডা লড়াইয়ের যে প্রথম পর্ব, এই প্রথম পর্ব হয়েছিল 1945 থেকে 1949 সাল পর্যন্ত। এই সময়কার কয়েকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, অক্ষশক্তির অন্তর্ভুক্ত যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল তাদেরকে অধীনস্থ করার জন্য মিত্র শক্তিবর্গ রাষ্ট্রগুলি কাউন্সিল বা পরিষদ গঠন করেছিল। এই কাউন্সিল বা পরিষদের নিয়ম নীতির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম থেকেই একটা বিরোধ লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর জার্মানিকে দ্বিখণ্ডিত করা হয়, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি।
পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম জার্মানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য কায়েম হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই যে পারস্পরিক মতাদর্শ, যে কারণে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে একটা বিরোধ পরিলক্ষিত হয়। পূর্ব জার্মানিতে পশ্চিম জার্মানির আধিপত্য যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য সোভিয়েত ইউনিয়ন তৈরি করে বার্লিন অবরোধ এবং বার্লিন প্রাচীর 1948 সাল। এই সময়ের আরও কয়েকটা ঘটনা গুরুত্বপূর্ণ, যেমন 1949 সালে চীনে মাও জেদং যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল এবং তার প্রতিপক্ষ দল কুওমিন্টাং দল, তার যে নেতা চিয়াং কাইশেক তাইওয়ানে সাম্যবাদ বিরোধী একটা সরকার তৈরি করেছিল, যাকে সমর্থন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এটাও সোভিয়েত ইউনিয়নের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এই সময়ের আরও গুরুত্বপূর্ণ ঘটনা যেমন ট্রুম্যান নীতি, 1947 সালের ট্রুম্যান নীতি। তোমরা জানো যে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান গ্রিস এবং তুরস্ককে অর্থনৈতিকভাবে যে সাহায্য দান করতে চেয়েছিল, যার লক্ষ্য ছিল সাম্যবাদকে প্রতিহত করা, এবং পরবর্তীকালে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল যে মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল, যেখানে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের কথা বলা হয়েছিল 1948 সালে যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে, সেখানেও সোভিয়েত ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছিল। এছাড়া জাপান, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে পদানত করতে চেয়েছিল, একাধিপত্য কায়েম করতে চেয়েছিল, সোভিয়েত ইউনিয়নের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল না। সোভিয়েত ইউনিয়ন এই সময় পরমাণু বোমা আবিষ্কার করেছিল 1949 সালে। এটাও একটা ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ঘটনা। ওই 1949 সালেই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের বেশ কিছু রাষ্ট্রকে নিয়ে তৈরি করেছিল ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এই যে 1945 থেকে 1949 সালের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে বলা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্ব। এবার আসি দ্বিতীয় পর্ব, 1950 থেকে 53। এই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা হলো কোরিয়া যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের যে দ্বিতীয় পর্যায়ে, সেখানে কোরিয়া যুদ্ধ এবং কোরিয়া সংকট গুরুত্বপূর্ণ ঘটনা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াতে সাম্যবাদ আর দক্ষিণ কোরিয়াতে ডেমোক্রেসি যে মতাদর্শ। উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়নের একাধিপত্য এবং দক্ষিণ কোরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য। তাদের মধ্যে যে লড়াই আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি করেছিল, যার নাম হচ্ছে কোরিয়া সংকট। বাধ্য হয়ে এই সময় 1950 সালের 3রা জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএনও, তোমরা জানো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জের সাধারণ সভাতে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ করাতে বাধ্য হয়েছিল। এই যুদ্ধ 3 বছর ধরে চলেছিল। 1953 সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তির মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্বের পরিসমাপ্তি ঘটে। এরপর আসি ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্ব। ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্ব হয়েছিল 1954 থেকে 1959 সাল পর্যন্ত। এই পর্বের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যেগুলো পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, তা হলো 1954 সালে আমেরিকার উদ্যোগে গড়ে ওঠা সিয়াটো। সিয়াটোর পুরো নাম সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। ফুল ফর্ম আসতে পারে সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন বা সিয়াটো। 1954 আমেরিকা গঠন করে। 1955 সালে গড়ে ওঠে মিডো। মিডোর পুরো নাম হচ্ছে মিডিল ইস্ট
ME ডিফেন্স অর্গানাইজেশন, ডিতে ডিফেন্স, ওতে অর্গানাইজেশন, মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। এই মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন তোমরা জানো যে আমাদের যে সমস্ত তেলের খনি যে সমস্ত রাষ্ট্রগুলোতে রয়েছে মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের কিছু দেশ এই মিডো গঠন করে। 1949 সালে আমেরিকা যে ন্যাটো গড়ে তুলেছিল, সেই ন্যাটো জোটের পাল্টা জোট হিসাবে সোভিয়েত ইউনিয়ন 1955 সালে পূর্ব ইউরোপের কিছু সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে তৈরি করে ওয়ারশ বা ওয়ারশ প্যাক্ট। এটা ছিল তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা। এবার আসি চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ। একটা, এই চতুর্থ পর্বটা বলি, এটা 1959 থেকে 62 সাল, খুব কম সময়ের জন্য। 1959 সালে কঙ্গো সমস্যা এবং 1962 সালে কিউবা সংকটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে পরিস্থিতির পালা বদল ঘটেছিল, সেটাই হলো ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্ব। এরপর আসি ঠান্ডা লড়াইয়ের পঞ্চম পর্ব, যেটার নাম হচ্ছে দেতাত বা ডক্ট্রিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেতাত বা ঠান্ডা লড়াইয়ের এই পর্বে দেতাত বা ডক্ট্রিন হলো একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া না, পুরানো বন্ধুত্বের পুনঃস্থাপন বলা হচ্ছে। এখানে পুরানো বন্ধু বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা পরস্পর বন্ধু ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে মতাদর্শগত বিরোধের জন্য এই দুই রাষ্ট্র পরস্পর থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। কিন্তু ঠান্ডা লড়াইয়ের এই পর্বে 1962 থেকে 1973 সালের মধ্যে এই দুটি দেশ পরস্পরের কাছে সরে আসতে থাকে এবং তারা বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক যে সন্ধিগুলো সেগুলো স্বাক্ষরিত করতে থাকে। যেমন 1968 সালে NPT, তোমরা জানো, নিউক্লিয়ার যে পারমাণবিক বোমা পারমাণবিক নিষিদ্ধকরণ চুক্তি, NPT, নিউক্লিয়ার নন প্রিফারেন্সিয়াল ট্রিটি, এটা স্বাক্ষর করে। এছাড়া তারা তৈরি করে PTBT, মানে আংশিক পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি, PTBT, পার্সিয়ান নিউক্লিয়ার নন প্রিফারেন্সিয়াল ট্রিটি, যেটা পরবর্তীকালে CTBT, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটিতে পরিণত হয়েছিল। এছাড়া সল্ট 1, সল্ট 2 এগুলো এই সময়ে স্বাক্ষরিত হয়। ঠান্ডা লড়াইয়ের এই পর্বে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে চিরাচরিত দ্বন্দ্ব, মতাদর্শগত বিরোধ, ক্ষমতা দখলের লড়াই অনেকটা কমে আসছিল। ঠান্ডা লড়াইয়ের অন্তিম পর্ব চলেছিল 1973 থেকে 1991 সাল আর 90 সাল পর্যন্ত। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ইসরায়েলের উপর মিশর এবং সিরিয়া, ইসরায়েলের উপর মিশর এবং সিরিয়ার যৌথ হামলা। ইসরায়েলকে সমর্থন করেছিল আমেরিকা এবং সিরিয়া এবং মিশর, এই দুটো রাষ্ট্রকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার এই যে পারস্পরিক মতবিরোধ একদম চরম পর্যায়ে পৌঁছেছিল। ঠান্ডা লড়াইয়ের একদম অন্তিম লগ্নের, যেটাকে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি হিসাবে চিহ্নিত করা হয়, সেটা ছিল আফগানিস্তান যুদ্ধ। আফগানিস্তান সোভিয়েত সরকার বা সোভিয়েত তন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সোভিয়েত যুক্তরাষ্ট্র কিছু সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র প্রেরণ করেছিল, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই সোভিয়েত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার যে মতাদর্শ এবং সোভিয়েত মতাদর্শ, এই যে পারস্পরিক মতাদর্শগত বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করেছিল এই আফগানিস্তান যুদ্ধে। তৃতীয় বিশ্বের যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো এতদিন চুপ ছিল, তারাও কিন্তু
এই যুদ্ধে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সোভিয়েত বিরোধী হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে তাদের সেনা ফিরিয়ে নিতে বাধ্য হয় এবং সোভিয়েত এই যুদ্ধে হেরে যায় বা তাদের পরাস্ত ঘটে। সোভিয়েত ইউনিয়নের এই পরাজয়ের সঙ্গে সঙ্গে যে ঠান্ডা লড়াই যা এতদিন ধরে চলছিল, সেই ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে 1991 সালে। দ্বিমেরুকরণ রাজনীতিরও পরাজয় ঘটে। সারা বিশ্বে মহাশক্তিধর রাষ্ট্র হিসাবে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে যে আমেরিকা একমেরু বিশ্বের চালিকা শক্তি হিসাবে 1991 সাল থেকে আজ পর্যন্ত এই আমেরিকার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ, তিনি এই যুদ্ধের ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘোষণা করেন এবং দুটো নীতি ঘোষণা করেন। দুটো নীতি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গ্লাসনস্ত আর একটা হচ্ছে পেরেস্ত্রোইকা। গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা এর অর্থ রয়েছে, গ্লাসনস্ত মানে হচ্ছে মুক্ত মনা বা মুক্ত হাওয়া। মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর এতদিন ধরে যে নিয়ন্ত্রণ কাজ করছিল, গ্লাসনস্তে বলা হলো যে সেই নিয়ন্ত্রণ আর থাকবে না, মানুষ হবে একদম স্বাধীন, তার বাক স্বাধীনতা থাকবে। আর পেরিস্ত্রোইকা মানে হলো পুনর্গঠন। এই মুক্তমনা হয়ে পুনর্গঠন তারা করতে চেয়েছিল, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পুনর্গঠন তারা চেয়েছিল। যুদ্ধ বিধ্বস্ত এই যে সোভিয়েত ইউনিয়ন, তার সামাজিক অর্থনৈতিকভাবে নতুন করে পুনর্গঠিত করা, এটাই মিখাইল গর্বাচেভ তার নীতির মাধ্যমে ব্যক্ত করেছিলেন। এইভাবে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি 1991 সাল, অর্থাৎ 90-এর দশক। মিখাইল গর্বাচেভের যে গ্লাসনস্ত এবং পেরিস্ত্রোইকা নীতি, তারপরে আফগানিস্তান যুদ্ধে শোচনীয়ভাবে সোভিয়েত ইউনিয়নের যে পরাজয়, সব মিলিয়ে আস্তে আস্তে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে এবং একমেরু বিশ্বের চালিকা শক্তি হিসাবে বা মহাশক্তিধর রাষ্ট্র হিসাবে আমেরিকার উত্থান ঘটে। এই গেল এই অধ্যায়ের প্রথম পাঠ। এবার ছোট্ট একটা পাঠ এর সাথে রয়েছে, জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষ নামটা থেকে বুঝতে পারছো, জোট নিরপেক্ষ। এখানে জোট বলতে প্রথম বিশ্ব, যা আমেরিকার নেতৃত্বে উন্নত যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, যাদেরকে গণতান্ত্রিক মতাদর্শ সম্পন্ন রাষ্ট্র বলা হয়, এই রাষ্ট্রগুলো ছিল প্রথম বিশ্বের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় বিশ্বে ছিল সোভিয়েত ইউনিয়ন সহ সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো। এর বাইরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সদ্য স্বাধীন যে রাষ্ট্রগুলো, যেগুলোকে বলা হচ্ছে তৃতীয় বিশ্ব, এই তৃতীয় বিশ্বের দেশগুলির চালিকা শক্তি ছিল ভারত এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি এই তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিয়ে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, যার নাম হলো জোট নিরপেক্ষ আন্দোলন বা নির্জোট আন্দোলন। ইংরেজিতে বলা হয় NAM, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন। অর্থাৎ প্রথম বিশ্বের যে জোট, অর্থাৎ ধনতান্ত্রিক জোট, এবং সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক জোট, কোনো জোটে অংশগ্রহণ না করে, অর্থাৎ নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেদের উন্নয়ন নিজেরা করা, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলো নিজেদের উন্নয়ন নিজেরা করবে, এই যে নীতি জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো নিয়েছিল এবং যাদের চালিকা শক্তি ছিল ভারত এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, এই মতাদর্শকে বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নির্জোট আন্দোলন। এই নির্জোট আন্দোলনের যে ফলশ্রুতি, মানে এই নির্জোট আন্দোলনের ফলে আমাদের যে তৃতীয় বিশ্বর যে দেশগুলো আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে।
এছাড়া তৃতীয় বিশ্বের যে অনুন্নত অবস্থা, অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা উপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণে ছিল, তাদের অর্থনীতি, তাদের সমাজ সম্পূর্ণরূপে বিপর্যস্ত ছিল, তাহলে কোনো জোটে অংশগ্রহণ না করে নিজেদের উন্নয়ন তারা নিজেরা করল। এইভাবে জোট নিরপেক্ষ দেশগুলি আস্তে আস্তে অনুন্নত থেকে উন্নততর জায়গায় বা উন্নয়নশীল দেশে পরিণত হলো। বর্তমানে জোট নিরপেক্ষ এই দেশগুলোর সংখ্যা হলো 120। তার মধ্যে 77টা আবার G77 যাকে বলা হয় এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এছাড়া এই দেশগুলো গঠন করেছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এটা তারা নিও গঠন করেছে। যতদিন না পর্যন্ত তৃতীয় বিশ্বের দেশগুলো এই একমেরু বিশ্বের চালিকা শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ তারা স্বাধীন হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা থাকবে। এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে সূচনা যদি আমরা ধরি, সেটা হলো 1954 সাল। 1954 সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই এবং ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মধ্যে যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কেউ কাউকে আক্রমণ করবে না, অর্থাৎ অনাক্রমণতা, এক দেশ অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এক দেশ অন্য দেশকে বিভিন্ন বিষয়ে পারস্পরিক সাহায্য করবে, এই যে 5টা নীতি তারা নিয়েছিল, যেটাকে বলে পঞ্চশীলা বা পঞ্চশীল চুক্তি, তার মাধ্যমেই কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়েছিল। এরপর 1955 সালে ইন্দোনেশিয়ার রাজধানী বান্দুং সম্মেলন হয় এবং সেখানে 10টা নীতি তারা স্বাক্ষর করে, যেটাকে 10 শিলা বলা হয়। এইভাবে জোট নিরপেক্ষ আন্দোলন গতিশীল আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনের প্রথম সূত্রপাত হয়েছিল যে প্রথম অধিবেশন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড, তোমরা মনে রাখবে 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয় এবং সেখান থেকে বলা হলো যে প্রতি বছর সদস্য দেশগুলোর মধ্যে কোথাও না কোথাও এই আন্দোলনের যে অধিবেশন, সেই অধিবেশন বসবে। 1961 সালে এই আন্দোলন শুরু হলো এবং 1925 সাল পর্যন্ত 19টা সম্মেলন হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা 120। এই গেল জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন থেকে কয়েকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেমন তোমরা মনে রাখবে যে পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল, বান্দুং সম্মেলন, পঞ্চশীল নীতির একটি নীতি তোমরা মনে রাখবে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম যে সূচনা, প্রথম সম্মেলন যেটা হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড 1961 সালে, এটা মনে রাখবে। এছাড়া G77 যেটাকে বলা হচ্ছে বা নিওর পুরো নাম, এগুলো তোমরা মনে রাখবে। সবাইকে ধন্যবাদ।